ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার গ্রোথ যে বিষয়টা থাকে সেই বিষয়টা হচ্ছে একটা হলো আপনার, আমরা যে একটু মার্কেট প্লেসে যাই, এখানে এই ট্যাব থেকে যদি ফাইবারের মধ্যে প্রবেশ করি, ইনস্টাগ্রাম ফলোয়ার্স লিখলে যদি আমরা সার্চ করি দেখতেছি 22,000 প্লাস হচ্ছে আসতেছে সার্ভিস গিগ। এরা হচ্ছে যেটা করতেছে দেখেন, ইনস্টাগ্রাম সার্ভিস বেশিরভাগই হচ্ছে বাইরের দেশের পাবলিকরা। এই যে বাংলাদেশে এক পাবলিক পাইছি, ফরিদ সাহেব। দেখুন 24টা অর্ডার রানিং আছে। এই কাজগুলোর আসলে 24টা অর্ডার রানিং। আই উইল প্রমোট ফার্স্ট ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ টু ইনক্রিজ ফলোয়ার্স অ্যান্ড এঙ্গেজমেন্ট। বেসিকে বলতেছে হলো 14 ডেজ অর্গানিক্যালি গ্রো, 120 থেকে 200 ইনস্টাগ্রাম রিয়েল ফলোয়ার এঙ্গেজমেন্ট, তাই না? $155 120 থেকে 200, 250 থেকে 300। প্রিমিয়াম বলতেছে হচ্ছে প্রিমিয়াম হচ্ছে 350 থেকে 400, $145। তাহলে এই কাজটা আসলে এরা কীভাবে করে, তাই না ভাই? ফলোয়ার কীভাবে বাড়াবো, তাই না? এই কাজটা হবে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলের মধ্যে যদি আমরা যাই, সাধারণত এই কাজগুলোর মধ্যে প্যারা বেশি এই ক্ষেত্রে যে ক্লায়েন্টরা আসলে অনেক ক্লায়েন্ট আসলে আপনি 30 থেকে 40% ক্লায়েন্ট আপনাকে তার ইনস্টাগ্রামের লগ ইন অ্যাড্রেসটা দিবে না। কারণ এরা যেমন আমাদের কাছে যেমন ফেসবুক অ্যাকাউন্ট আমাদের সিকিউর না, সবাই থাকে না, থাকে কিন্তু। তো এই কারণেই কিন্তু আপনিও যেমন আপনার ফেসবুকের লগ ইন ডিটেলস আপনি কাউকে দিবেন না, সেম কেজেই বাইরের মানুষরাও কিন্তু দিতে চায় না। ওরা চায় যে অর্গানিক্যালি, মানে এটার দেওয়ার ছাড়াও তুমি কীভাবে বাড়াও সেই কাজ করো, কিন্তু সেটা আসলে সম্ভব না। এই জন্য এই কাজগুলো আসলে অনেক প্যারা, এবং অনেক কাজগুলো এই যে এইভাবে অনেক মানে অর্ডারও ক্যান্সেল হয়ে যায়, ঝামেলা আছে আর কি। এটা একটা এক্সট্রা প্যারা যেটা আসলে লগ ইন ডিটেলস ছাড়া আসলে আপনি করতে পারবেন না। আচ্ছা, তো এখন ধরেন যে ক্লায়েন্ট যদি লগ ইন ডিটেলসটা না দেয়, সেক্ষেত্রে কিন্তু কাজটা আসলে মানে অর্গানিক্যালি আর করা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে কাজটা আপনারা করতে পারবেন, যেটা আমি আপনাদেরকে করতে সাজেস্ট করব না, কিন্তু মানুষ আসলে 2-1 মানুষ করে। যেমন আপনারা ইনস্টাগ্রামের এই যে শিমুল সরকার দেখেন, ইনস্টাগ্রামের হচ্ছে দেখেন 30টা অর্ডার রানিং। এই কাজগুলো কিন্তু প্রচুর কিন্তু অর্ডার আসে, দেখছেন? এগিগে আছে 30টা অর্ডার, এগিগে আছে 20টা অর্ডার, এই যে 24টা অর্ডার। ইনি আবার 6 days গ্রোথ, সুপার ফাস্ট অর্গানিক ইনস্টাগ্রাম গো টু গেট রিয়েল অ্যাক্টিভ টার্গেটেড ফলোয়ার্স উইথ রিয়েল এঙ্গেজমেন্ট। পিছনেই দেখতে অসুবিধা নাকি হয়? হ্যাঁ, 6 days ইনস্টাগ্রাম গ্রোথ $20, সুপার ফাস্ট অর্গানিক। এখানে কিন্তু বলা নাই যে কতগুলো ফলোয়ার দেবে, তাই না? এখানে স্ট্যান্ডার্ড, এখানে হলো 14 days $24, $50, এখানেও বলা নেই, এখানেও বলা নেই। আচ্ছা, এ ভদ্রলোক বলেনি, আবার অনেকে বলে অনেকে বলে না। আচ্ছা, যদি না বলে তাহলে আসলে কত হবে এটার কোনো সংখ্যা নেই। যদি বলে তাহলে কিন্তু হ্যাঁ, ওইটা আপনাকে টার্গেটটা ফিল আপ করতে হবে। তাহলে অনেক ভদ্রলোক দেখবেন এই সার্ভিসগুলো কিন্তু ইনস্টাগ্রাম ফাইবার অনেক সময় রিমুভ করে ফেলে, গিগগুলো আস্তে আস্তে ধরে রিমুভ করে ফেলে। কারণ এই সার্ভিসগুলো আসলে ফেক সার্ভিসগুলো বেশি হয়। কারণ হচ্ছে বিষয়টা হলো, আপনারা ফেসবুকের আপনারা দেখেন না, ওই যে পেজের ফলোয়ার দেখেন না, অ্যাকাউন্টে ফলোয়ার বৃদ্ধি করে দেয়। তাহলে এগুলো আপনারা কীভাবে বৃদ্ধি করে? তারা তো হচ্ছে থার্ড পার্টি SMM প্যানেল ব্যবহার করে তারা এই কাজগুলো করে না।
এখানেও আসলে তাই হয়। আপনি এই যে বিভিন্ন আপনাকে যদি আমি প্যানেলে নিয়ে যাই, SMM প্যানেল বিডি বা দেন SMM প্যানেলকে সার্চ করলাম, এই সাইটগুলোতে যদি আপনি ঢোকেন এরা কি বলে দেখেন। সাইটগুলোতে কন্ট্রাক্টার্স ব্লগ সার্ভিসে যদি যান, আমরা এখানে কোনো অ্যাকাউন্ট করবো না। এই দেখেন আপনার কিসের দরকার, ইউটিউব, টুইটার, লিঙ্কডইন, ডিসকর্ড, ওয়েবসাইট ট্রাফিক, ফেসবুক, স্পটিফাই, গুগল, স্ন্যাপচ্যাট, রিভিউস, ইনস্টাগ্রাম, টিকটক, টেলিগ্রাম, সুইচ, এভরিথিং। আচ্ছা কী বলতেছে দেখেন, এই দেখেন ইউটিউব ভিউজ 5K মানে 5000, ইনস্ট্যান্ট দিবে, 100% নন ড্রপ, অনলি ফর ভিআইপি লাইফ টাইম। কত লাগবে? $3 লাগবে। মেইন অর্ডার, মিনিমাম অর্ডার 100টা, মানে মিনিমাম হচ্ছে 100 নিতে হবে ভিউ, ম্যাক্সিমাম হলো 10,000 এই প্যাকেজে। 55 আওয়ার্স, এত মিনিট, এটা সর্বোচ্চ লাগতে পারে মানে আপনাকে দিতে। আচ্ছা এখন আপনি যদি ইনস্টাগ্রামে যান, এভাবে নিচের দিকে আসলে এই যে চলে আসলো ইউটিউব ভিউজ, তারপরে এভাবে আসলে ওই বিষয়গুলো আসবে। আমরা একটু যাই বলি কোথায় সেটা। এই যে ইনস্টাগ্রাম চলে আসছে, দেখেন কী কী পাওয়া যায় তাদের কাছ থেকে। দেখেন এই যে ইনস্টাগ্রাম ফলোয়ার বের হয়ে গেল। ফেসবুক, এই দেখেন ফেসবুক কমেন্ট, ইনস্টাগ্রাম ফলোয়ার্স ওয়ার্কিং আফটার নিউ আপডেট। আচ্ছা ইনস্টাগ্রাম ফলোয়ার্স 50K ডে, ইনস্ট্যান্ট অফ, ফ্ল্যাগ ফর রিভিউ, আলট্রা ফাস্ট। কি আর 50K মাত্র এত $, 2.34 থেকে এত। ইনস্টাগ্রাম ফলোয়ার 50K এত, মাসি কেন। তাহলে দেখেন এখানে ইনস্টাগ্রাম ফলোয়ার্স অল টাইপ ওয়ার্কিং 50K ভাই মিনিমাম। কমও আছে, আপনি যোগাযোগ করে তাদের সাথে কম করে নিতে পারবেন। ইনস্টাগ্রাম ফলোয়ার 100K, 200K। এই বিষয়গুলো কিন্তু কি, এই সার্ভিসগুলো আসলে এরা দেয়, কিন্তু এগুলো আসলে কোনো প্রকার কাজে আসবে না। এই যে ইনস্টাগ্রামের ভিউ যদি প্রয়োজন হয়, ইনস্টাগ্রামের ভিউ 1 মিলিয়ন ভিউ দিবে মাত্র কত $? 48 সেন্ট অনলি। চিন্তা করা যায়। ইনস্টাগ্রাম লাইকও পাওয়া যায়। তো এই সার্ভিসগুলো আসলে কি ফাইবারের মধ্যে, ফাইবার আসলে ফাইবারে এই সার্ভিসটাও কিন্তু ফাইবারের মধ্যে অ্যালাউ না। অনেক মানুষ দিচ্ছে, ফাইবার ধরবে, আইজ হোক কাইল হোক ধরে অ্যাকাউন্টগুলোকে নষ্ট করে দেয়। ইনস্টাগ্রাম সেফ 5K এত। তাহলে এই যে যারা টার্গেট ফিল আপ করতে পারে না, তারা তখন দীর্ঘ সময় ধরে কাজ করতেছে। ফাইবার আসলে ধরতে অনেক সময় তাড়াতাড়ি হয়, আবার অনেক সময় নেয়, এর কি বিষয়। তো বিষয়টা হচ্ছে এই ভদ্রলোক কিন্তু কোনো টার্গেট দেয় না। 30 দিন ধরে মার্কেটিং করবে, যত বাড়বে তত। 6 দিন ধরে করবে, যত বাড়বে তত। কিন্তু এই ভদ্রলোক কিন্তু করছে কি, টার্গেট দিয়েছে প্রিমিয়াম 350 থেকে 400। তাহলে এই যে বিষয়টা, এটা তাহলে করে কীভাবে মানুষ, আসেন আমরা সেই বিষয়টা এখন দেখাই। যে উপায় মানুষ করে সেই উপায় আমি বলি। ইনস্টাগ্রামের এই ফলোয়ার বৃদ্ধি করার আগে আমরা যেভাবে বৃদ্ধি করব, আমরা আমাদের ফেসবুক ফলোয়ার বৃদ্ধি করি না, আমরা ফেসবুক ফ্রেন্ড বৃদ্ধি করি না। প্রসেসটা কি, আমাদের টার্গেটেড যে পিপল বা আমরা যে পাবলিককে যাই তাকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। আপনি যদি প্রতিদিন 30টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, সেখান থেকে তো 5টা আপনার অ্যাকসেপ্ট করবে না। এইভাবে যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট দ্বারা প্রতিদিন যদি 30টা করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, তাহলে মাসে কটা হচ্ছে? খালি 100। না আমি মানে তাহলে 30 গুণ 30 900। তাহলে 900 রিকোয়েস্ট আপনি এক মাসে দিলেন, তাহলে সেখান থেকে 300 তো অ্যাটলিস্ট 300 তো আপনার মানে আপনার হচ্ছে তারা অ্যাকসেপ্ট করবে, ফ্রেন্ড রিকোয়েস্ট করবে না, করবে। কিন্তু এই যে এটাই হলো সেই কাজ, এটাই তারা সেভাবে করে আর কি। এই যে দেখেন মাসে 350 থেকে 400 টার্গেট। তাহলে ওই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় হচ্ছে তারা এই কাজগুলো বৃদ্ধি করে।
তো ইনস্টাগ্রামে ফলোয়ার আপনারা কীভাবে রিকোয়েস্ট পাঠাবেন, এটা টার্গেটেড, এখানে কিন্তু যাকে তাকে পাঠানো যাবে না। অবশ্যই এখানে একটা আপনার নিশ আছে, যে প্রোফাইলটার যে নিশ বা যে বায়ারের যে নিশ ও কিন্তু চাইবে ওই নিশের পাবলিককে অ্যাড করাতে। আপনি খেলা ভালোবাসেন, আপনি চাইবেন যে খেলার পাবলিকদেরকেই আপনার প্রোফাইলে রাখতে, রাজনীতিবিদ তো আপনার দরকার নাই। তো এই হলো বিষয়, এটা অবশ্যই নিশ বলে দেবে। এখন আপনি যেটা করবেন, আপনি ধরেন আমরা ফলোয়ার বৃদ্ধি করব, এর জন্য আমাদের প্রথম যে কাজ সেটা হলো আপনার এই সার্চ বাটনে ক্লিক করে আপনি কি নিশের উপর আপনি ফলোয়ার চাচ্ছেন। ধরেন ক্লায়েন্ট চাচ্ছে হচ্ছে ফ্যাশন, এই যে হ্যাশট্যাগটা আপনি দিয়ে দিলেন, হ্যাশট্যাগ দিয়ে আপনি ফ্যাশন লিখে দিলেন। এখন যদি আপনি এখানে পোস্ট করতে যান, ইন্টার দিয়ে দেন, ইন্টার দেওয়ার আগে আপনাকে এখানে একটা যে কোনটা সিলেক্ট করতে হবে। ধরুন আমরা ফ্যাশনে দিয়ে দিলাম, সিলেক্টেড করে এখানে আপনার একটা প্রোফাইলের মধ্যে ঢুকে যাই। এই ভদ্রলোক কিন্তু কি ফ্যাশনে ইন্টারেস্ট রাখে না? এই ভদ্রলোক রাখে কি না? রাখে। কিন্তু এই ভদ্রলোকে ফলো পাঠালেন, ফলো হয়েছে না ভাই? এখানে ওর প্রোফাইলের নামেতে ক্লিক করেন, ক্লিক করে আমাকে সাজেস্ট করবে একটু, এইদিকে চলে আসবে এই যে। তাহলে আমাদের এখানে দেখেন যে এই ভদ্রলোক হলো ফ্যাশন ইন্টারেস্ট রাখে, এর ফলোয়ার কত? 104K। তাহলে এই যে 104K যে মানুষ আছে তারাও এই ফ্যাশন ইন্টারেস্টের মধ্যে আছে। এই প্রোফাইলে ঢুকে যান, ঢুকে যে এই যে আপনি এই যে শুরু করে দেন, এই যে ফলো, এই যে ফলো 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 ফলো। হ্যাঁ, এগুলো কাজ এই যে বুঝতে পারছেন? মারলেন। এখন আপনি আর একটা প্রোফাইলে, ধরেন আমরা আর এনার প্রোফাইলে চলে যাই। এনার প্রোফাইলে ফলোয়ার হচ্ছে কত? ইনি হচ্ছে ফ্যাশনের মধ্যে না, তাই না? ইনি থেরাপিস্ট। এই যে আমি যে বিষয়ে বলতেছিলাম, এইভাবে সাজেস্ট করবে আপনাকে, এইভাবে সাজেস্ট করবে যখন আপনার হ্যাঁ না এগুলো স্টোরি না। আমরা আবার একটু যাই এই জায়গায়। আমরা পোস্টে গেছিলাম না, এবার একটু আমরা আচ্ছা ফ্যাশন থেকে ধরেন আমরা অথরদেরকে চাই, অথররা ভালো। অথর পোস্ট এত মিলিয়ন আছে, এত মিলিয়ন হচ্ছে পোস্ট। অথর আচ্ছা অথর এত মিলিয়ন পোস্ট, আমরা এটার মধ্যে ঢুকি। এরা হচ্ছে পোস্ট করছে, তাই না? আমরা এখান থেকে বেটার একটা পোস্টের মধ্যে ঢুকি, এইটার মধ্যে লাইক বেশি পড়ছে। এনার ফলোয়ার সংখ্যা, আমরা এনার প্রোফাইলে ঢুকি, ফলো দিয়ে দিলাম। এই যে সাজেস্ট করা শুরু হয়ে গেল। দেখেন এই যে বুকিস, এই যে চলে আসবে, এই যে একটা, এই যে এভাবে মারবে। এগুলো কিন্তু সাজেস্ট করতেছে কিসের উপর? এই সাজেস্টটা কিন্তু হচ্ছে হলো না 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 এই যে আমরা এই ভদ্রলোকে করতেছি না, এই ভদ্রলোকের পাশাপাশি আর সিমিলার আছে না, এই সিমিলারদেরকে এখানে নিয়ে আসলো ইনস্টাগ্রাম। এখন এই যে আপনি খালি চোখ বন্ধ করে, খালি চোখ বন্ধ করবেন আর খালি হ্যাঁ চোখ বন্ধ করে দিতে থাকেন। এইভাবে আপনাকে কি তাদেরকে ফলো করে দিলেন। আচ্ছা ভাই, এই যে আমরা যে এই ফলোগুলো দিচ্ছি, তার মানে এখন আমি নিশ্চয়ই বায়ারের অ্যাকাউন্টে আছি, তাহলে তো এখন এই যে আপনি যে বললেন যে তাদের যদি অ্যাকাউন্ট বা আমাদের লগইন বা পাসওয়ার্ড যদি না পায়, তাহলে এটা কিভাবে করব? না দিলে তো করা যাবে না, কাজ নাই, কাজ নিয়ে কাজেই তো নেওয়া যাবে না। হ্যাঁ সেটাই, কাজেই তো নেওয়া যাবে না। সেখানে দিলে এইভাবে কাজটা হবে। যদি শুধু মার্কেটিং করে বলি যে গ্রুপ দ্বারা তো এইভাবে করলে তো আর কোনো ফলোয়ার কোনো জীবনে বৃদ্ধি হয় না। এই একমাত্র এই উপায়ে হয়। আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে করেন না, এইসব আমরা করছি না। আমরা মার্কেটিং মানে ক্যাম্পেইন করি না, ওই ক্যাম্পেইনের দ্বারা সম্ভব না। ইনস্টাগ্রামের যেমন আপনার পেজে, ফেসবুক পেজে লাইক বৃদ্ধি করার ক্যাম্পেইন থাকে,
সেখানে আমরা লাইক বৃদ্ধি করি, এর কোনো ক্যাম্পেইন নাই, বুঝতে পারছেন? এর ইয়া হচ্ছে এটাই। আচ্ছা, দিনে কতটা পাঠানো যাবে এই হ্যাঁ, এখন এটাই হলো বিষয়। এখন আপনার প্রোফাইল যদি নতুন হয়, আপনার অ্যাকাউন্টটা যদি নতুন হয়, সেক্ষেত্রে আপনি এটা কি আবার কে বাড়ালো ভাই? স্টার্ট ফলোয়িং ইউ। আচ্ছা, আমাকে ফলো করতেছে, সে হচ্ছে আমাকে ফলো করে, আমার ফলোয়ার নাম এক ভদ্রলোক সাহেব হয়েছে যুক্ত। তো যাই হোক, আমরা আজকে এই যে পাঠালেন কয়েকটা পাঠাইছি না, দেখবো যে আমাদের আগামীকাল আমাদের 2 সেপ্টেম্বর আসলে হয়ে গেছে, মানে তারা এই যে ব্যাক করে ফেলছে। আমরা ফলোইং করছি হলো 20টা 22টা, হ্যাঁ ও আগে ছিল। এখন কথা হলো, হ্যাঁ অবশ্যই এটা করতে হবে। অনেক আপনি ফলোইং করে একবারে 1500 করে দিয়েছেন, ক্লায়েন্টগুলো কি এতগুলো ফলো এলে তো এটা তো তখন ওদেরকে আবার আনফলো করতে 2-4 দিন ওয়েট করতে হবে, তারা আমাকে ব্যাক দেয় কিনা, ফলো ব্যাকটা দেয় না দিলে আবার তাদেরকে আবার ব্যাক মানে আনফলো করে ফেলতে হবে। এই যে এখানে ক্লিক করবে, ঠিক আছে, এই করে আপনাকে আনফলো, এবার আপনাকে আনফলো করে ফেলতে হবে। এটাই মূলত হচ্ছে কাজ। ইনস্টাগ্রামের ফলোয়ার বৃদ্ধি এভাবেই হয়। আর ম্যানুয়ালি যেটা আর একটা উপায়, সেটা হলো কি আপনি রেগুলার পোস্ট করবেন, আপনার পোস্ট মানুষের কাছে যাবে, মানুষ ভালো লাগবে, ফলো দেবে, তো সেটা হচ্ছে আলাদা বিষয়। সেটার জন্য তো ক্লায়েন্ট আপনাকে কাজ দেবেন, আপনার ওই কাজটা আপনি করতে পারবেন না। তারপর ফলে আপনি রেগুলার পোস্ট করবেন, এভাবে ফলোয়ার বৃদ্ধি কীভাবে কতদিন সময় লাগবে তার তো কোনো ঠিক নেই। হ্যাঁ, তো এই হলো আপনার ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধি করার একটাই সিস্টেম হলো এটা, আর কোনো সিস্টেম আসলে নাই। এর জন্য এত টাকা করে চাপ করতেছে? হ্যাঁ করতেছে, মানুষ দিচ্ছে, মানুষ দিচ্ছে, তো এরা করতেছে, মানুষ দিচ্ছে। তবে এই কাজগুলোর মধ্যে দেখছেন কি কথা, 3 মাস ধরে তার সাথে 3 মাস ধরে কাজ ওয়েট হয়ে আছে তার জবের জন্য। সে বলছিল যে 5 থেকে 7 দিনের মধ্যে শেষ হবে, এখনও 2 মাস হয়েছে তার সে মেসেজ রিপ্লাই দেয় না। মুশকিল ছেলার। এই কাজগুলোর মধ্যে নেগেটিভ ইয়েটা বেশি থাকে, ইম্প্যাক্টটা বেশি থাকে। এখানে স্কামার হিসেবে তাকে গণনা করছে, হি ইজ এ স্কামার। এই কাজগুলো তো আসলে এই কাজগুলো কি এটা কোনো কাজের মধ্যে পড়ে? এগুলো সব এগুলা এই জন্য আমি দেখাই না। তাদের ভাই তো সময় নেই, তারা তো এই বিষয়গুলো, তাদের তো সময় নেই ভাই। This freelancer is one of the roast on this platform in 2 weeks. সে বলছিল যে 2 সপ্তাহে লাগবে নাকি, এখন সে আর রেসপন্সই করে না এনি মেসেজ। চিন্তা করা যায়। এই বাবারে ভালো আছে রে ভাই। তার কি ছিল দেখেন, সেটাও স্ক্রিনশটও দিছে। 8 পোস্টে এত ফলোয়ার, এত ফলোয়িং, তার ছিল হচ্ছে 5 days ইনস্টাগ্রাম অর্গানিক করে এত ফলোয়ার। আচ্ছা কি বলছে, 6 days ইনস্টাগ্রাম গ্রোথ, এত অর্গানিক ফলোয়ার্স ইন্ডাস্ট্রি। আচ্ছা দেখে কাজগুলো দেখছেন, কাজগুলো কিন্তু ঝামেলা আছে না। দেখেন, ফেক ফলোয়ার্স ফ্রম দ্য ইন্ডিয়ান পাকিস্তান, fake followers from the Indian Pakistan. I recommend to not work with this guy. হ্যাঁ সব পাবলিক, কিছু পাবলিক। I have to correct the problems and closed my account. No zero না কি কইছে ভাই এটা, ভাই এটা যে কি ভাষায় বললো, কলম্বিয়ার ভাষায় বলে দিয়েছে গালি।
গালি দিছি নাকি? আপনি দেখছেন কি রে ভাই, এত বহুত অনেস্টটা খাইছে ভাই। কোন দেশের এই? বাংলাদেশি সেলার। কি রে ভাই, এতগুলো অনেস্টার এখানে দেখাচ্ছে কয়টা? কনফিউজড। ও রে 19টা অনেস্টার দেখছেন, 19টা অনেস্টার খেয়েছে সে। বা পজিটিভ রিভিউ অবশ্য ভালো আছে, এই দেখেন শিমুল ইজ এ ম্যাজিক্যাল মাস্টার। সুন্দর, হি ইজ অ্যাবসলিউটলি আমাদের। সুন্দর গ্রোথ করে দিছে তো এসএমএম প্যানেটেল দিয়ে, প্রশংসা করতেছি। তাহলে আমরা কি এই বিষয়গুলো বুঝলাম নাকি? জাস্ট এগুলো ধারণা নেন ভাই, এগুলো আসলে জাস্ট ধারণা নেন, এগুলো নিয়ে মাথা ঘামানোর কিছু নাই। কারণ এই সার্ভিসগুলো আসলে টোটালি ফেক সার্ভিস। এই জন্য আমার আসলে অতীতের ব্যাচগুলোতে আমি ইনস্টাগ্রাম নিয়ে আর কথাবার্তা বলি নাই, আপনাদেরকে আমি ভাবলাম যে একটু বলি। আমরা এখন চলে যাব আমাদের কাঙ্ক্ষিত লাস্ট সেশন। আমরা অলরেডি ফেসবুক সেশন, ইউটিউব সেশন, গুগল সেশন অতিক্রম করে আসলাম। এখন আমাদের সেশন হবে ইনস্টাগ্রাম সেশন, আমরা শেষ। এখন আমাদের সেশন হবে এসইও সেশন, লাস্ট অ্যান্ড ফাইনাল সেশন হবে এটা এসইও। এখন এসইও করতে, এসইও শিখতে গেলে হচ্ছে আপনাদের থাকতে হবে একটা ওয়েবসাইট। সেই ওয়েবসাইট কি আপনাদের আছে? ফ্রি ওয়েবসাইট দিয়ে হবে না, খরচ করতে হবে। 2,500 এটা কথা বললেন। তারপরে আবার ইয়া দিবে, এআইও দিবে। 2,000 টাকাতে বানিয়ে দিবে? 2,500-এ? তাই নাকি? আপনার ব্যবসাটাই তাহলে আমাদের এসইও নিয়ে কথাবার্তা বলতেছি আমরা। এসইওটা আসলে কি, এসইও কীভাবে কাজ করে, এসইও কত প্রকার, এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা কথা বলি। আর আপনাদের আমি শুরু করার আগে আপনাদের আপনাদের পরে একটু বলি, এটা শেষ করে নিই। তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটাকে আমরা সংক্ষিপ্ত ভাষায় বলতেছি এসইও। এসইও কি কাজে লাগে? কারো আইডিয়া আছে? কারো আইডিয়া নেই? এই যে আমরা যখন এখানে ওয়েব হোস্টিং কথা লিখে সার্চ দেব বা দিচ্ছি, ওয়েব হোস্টিং কথা লিখে এখানে ধর আমরা সার্চ দিলাম, দেওয়ার ফলে এই গুগলের ফার্স্ট পেজে এই কিওয়ার্ড দ্বারা কয়টা ওয়েবসাইট আছে? 10টা। আচ্ছা, এটা স্পন্সর, তার মানে এটা গুগল অ্যাডস। এই গুগল অ্যাডসের মাধ্যমে আসছে। ওয়েব হোস্ট বিডি গুগল অ্যাডস মাধ্যমে আসছে। গুগল ক্লাউড, গুগল হোস্ট, নেমসিপ, অর্গানিক। নেমসিপির উপরে কিন্তু স্পন্সর কথা নেই, তার মানে এই গুগল অ্যাডস দ্বারা আসে নাই। ওয়েব হোস্ট বিডি এও আসে নাই, হোস্টিঙ্গার আসে নাই, হোস্টিং বাংলাদেশ আসে নাই, গোড্যাডিও আসে নাই। তার মানে আমরা বুঝলাম যে গুগলের ফার্স্ট পেজে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে আমরা 10টা ওয়েবসাইট দেখতে পাই। তাহলে এই গুগলের ফার্স্ট পেজে আসা যায় 2টা নিয়মে, একটা হলো গুগল অ্যাডসের মাধ্যমে তুমি আসতে পারো, আর একটা হচ্ছে এসইওর মাধ্যমে। যে কিওয়ার্ডটা দিয়ে আমরা এখানে সার্চ করলাম, ওয়েব হোস্টিং একটা কিওয়ার্ড, আমরা একটা কিওয়ার্ড বলতেছি। কিওয়ার্ড তখনই বলা হয় যেটার একটা সার্চ ভলিউম আছে, মানুষ এটা নিয়ে প্রচুরবার সার্চ করে। শুধুমাত্র ওয়েব কথা লিখে মানুষ কিন্তু সার্চ করবে না, বা করলেও খুব কম মানুষ করবে। হ্যাঁ, ওয়েবটা কি এটা জানার জন্য সার্চ করতে পারে, কিন্তু ওয়েবের সাথে হোস্টিং কথা লাগাই দেয়। আবার এভাবে যদি আপনি বলেন, যেমন হলো আমাদের আপনার ধরেন যে হাসিনা সরকার, তো এই হাসিনা আপনার কি ওনার নাম কি, শেখ হাসিনা। শুধু শেখ হাসিনা কি, শেখ হাসিনাও কিন্তু দিয়ে মানুষ কিন্তু সার্চ দেয় না, কারণ তার একটা সার্চ ভলিউম আছে, মানে তার একটা পরিস্থিতি আছে, বা এই একটা বিষয়। তাহলে আদার্স শুধুমাত্র ফ্রি, এই ফ্রি কথা লিখে সার্চ দেয় মানুষ, মানে এই ফ্রি দিয়ে কী বোঝাচ্ছে, এটার কি কোনো ব্যাখ্যা আছে, বা এটার কোনো হচ্ছে কী জন্য কী কারণে সার্চ দেওয়া হচ্ছে, বা এটা কি ফ্রি, এটা এরকম কিছু নয়। তার মানে আমরা বুঝলাম, আমরা কিওয়ার্ড একটা ওয়ার্ড বা একাধিক ওয়ার্ড মিলে কিওয়ার্ডে পরিণত হয়, এবং সেটাকেই আমরা কিওয়ার্ড বলবো যেটা একটা সার্চ ভলিউম আছে। এক্সাম্পল আকারে বললামই, যেমন শুধু এক্সাম্পল কথা লিখে কেউ সার্চ দিবে না, এটা তো একটা ওয়ার্ড, কিন্তু এটা লিখে কেউ সার্চ দেয় না।
কিন্তু সার্চ কিন্তু দিচ্ছে আপনার ওয়েব হোস্টিং, এটাকে লিখে মানুষ সার্চ দেয়, কারণ এটা সার্চ ভলিউম আছে। আর কিওয়ার্ড লিখে যখন আমরা একটা সার্চটা দিলাম, তারপর আমরা যে প্রথম 10টা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, এখানে যে ওয়েবসাইটগুলো সবার উপরে দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে গুগল অ্যাডস দ্বারা। এখানে যদি আমি ক্লিক করি, এই যদি আমি এখানে ক্লিক করি, তাহলে কিন্তু এই হোস্টিংয়ের কাছ থেকে গুগলটা টাকা কাটবে, তাই না? আবার আমি যদি গোড্যাডিতে ক্লিক করি, তাহলে কিন্তু গুগল টাকা পাবে না, তাহলে কিন্তু গুগল টাকা পাচ্ছে না। তার মানে ওটা একটা অ্যাড, এটা হচ্ছে অ্যাড না। তাহলে এটা অর্গানিক্যালি আসছে, আর হোস্টিংয়ার হচ্ছে গুগল অ্যাডস দ্বারা আসছে। তাহলে অর্গানিক্যালি যে আসলো, কীভাবে আসলো? এই যে ওয়েব হোস্টিং কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডটা দ্বারা ওই গোড্যাডি ওয়েবসাইটটাকে অপটিমাইজেশন করা আছে, যার ফলে গুগল এই কিওয়ার্ডে গোড্যাডিকে ফার্স্ট পেজে নিয়ে আসছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এসইওর ভাষায় যেটা বলে, দেখেন যে এটাকে আমরা বলবো এসইওর ভাষায়, এটাকে বলা হয় মেটা টাইটেল। মানে গুগলের প্রিভিউটা একটু বুঝে নিয়ে আসি। এসইওর ভাষায় এটাকে বলা হয় মেটা টাইটেল, এটাকে বলা হয় ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন, শুধু ডেসক্রিপশন না, মেটা ডেসক্রিপশন। ঠিক আছে? আচ্ছা, এখন এইখানে একটা রেজাল্ট আসছে, এই রেজাল্টটাকে বলা হচ্ছে 3 প্যাক রেজাল্ট। এই রেজাল্টটাকে বলা হয় 3 প্যাক রেজাল্ট। আচ্ছা, এখন এখানে ওয়েব হোস্টিং কিওয়ার্ড লিখে সার্চ দিলাম। এখন যদি আমি রংপুর রায়ান্স লিখে সার্চ দিই, বা আমি যদি আমার ওয়েবসাইটটা লিখে, আমার ওই বিজনেসের নাম লিখে সার্চ দিচ্ছি, ফ্রিল্যান্সিং উইথ ফরহাদ, এই কিওয়ার্ডটা লিখে যদি সার্চ করি, তাহলে এখানে কিন্তু রেজাল্টটা একটু ভিন্নভাবে আসছে। এখানে ফ্রিল্যান্সিং উইথ ফরহাদ লিখে সার্চ দিলে এখানে একটা নলেজ গ্রাফ, এটাকে বলা হয় নলেজ গ্রাফ বা ওয়ান বক্স রেজাল্ট। আপনি যদি রংপুর রায়ান্স লিখে সার্চ দেন, দেখতে পারবেন এই রংপুর রংপুর রায়ান্স লিখে বা রংপুর লিখে সার্চ দিলে, রংপুর লিখে সার্চ দিলে আপনি কিন্তু এখানে একটা রেজাল্ট পাচ্ছেন, যেটা এই রেজাল্টটাকে বলা হচ্ছে নলেজ গ্রাফ বা ওয়ান বক্স রেজাল্ট। নলেজ গ্রাফ বা ওয়ান বক্স রেজাল্ট। এসি বন্ধ ভাই না? আচ্ছা, কিন্তু এটাও একটা কিওয়ার্ড, কিন্তু এখানে যখন আমি ওয়েব হোস্টিং সার্চ দিলাম, এখানে কিন্তু নলেজ গ্রাফটা আসে নাই, তাই না? এখানে কিন্তু আসে নাই। এটার কারণটা কি? হ্যাঁ, ওয়েব হোস্টিংটা হচ্ছে, এটা কোনো লোকাল সার্ভিস না, এটা হলো জেনারেল সার্ভিস। মানে এটা ওয়ার্ল্ড ওয়াইড, মানে কেন্দ্রিক। এটা হচ্ছে একটা লোকাল সার্ভিস। তার মানে আমরা এখানে একটা জিনিস বুঝবো, আমরা এখানে জেনে নেই, যদি কিওয়ার্ডের মধ্যে কান্ট্রি নেম বা কোনো এরিয়া বা কোনো লোকেশনের নাম থাকে, ঠিক আছে, সেটাকে মানে তাহলে আমরা এখানে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, যে আমরা কিওয়ার্ডের মধ্যে দেখতে পাচ্ছি যেখানে শুধু ওয়েব হোস্টিং, এখানে কোনো লোকেশন নেই, এখানে কোনো এরিয়া নেই বা এখানে কোনো কান্ট্রি নেই, বাট এই কিওয়ার্ডের মধ্যে রংপুর দেয়া আছে। তার মানে এই কিওয়ার্ডে যে ওয়েবসাইটটা সামনের দিকে আসতেছে, সেই ওয়েবসাইটটা যেমন হচ্ছে স্টারটেক আসছে, তাহলে স্টারটেক আসার ফলে, স্টারটেক আসছে হলো যে পদ্ধতিতে বা যে বিষয়টা করে, সেটাকে আমরা বলি লোকাল এসইও। লোকাল এসইও আর একটা হলো জেনারেল এসইও। এসইও 2 প্রকার, একটা হলো লোকাল এসইও, একটা হলো জেনারেল এসইও। যদি কিওয়ার্ডের মধ্যে যদি লোকেশন টার্গেট করা হয়, তাহলে ওটা লোকাল এসইও। আর কিওয়ার্ডের মধ্যে যদি লোকেশন টার্গেট না করা হয়, তাহলে সেটা জেনারেল এসইও। ঠিক আছে? আর লোকাল এসইও তার মানে লোকালি, তাহলে রংপুর একটা এরিয়ার নাম, যার কারণে এই ওয়ান বক্স রেজাল্টটা চলে আসছে। বাট ওয়েব হোস্টিং এখানে কিন্তু কোনো এরিয়া, কোনো কান্ট্রিকে বোঝাচ্ছে না, যার কারণে এখানে নলেজ গ্রাফ রেজাল্টটা কিন্তু নাই। আচ্ছা, এখানে একটা বিষয় হলো, দেখেন এখন আমরা যদি শিটের মধ্যে আসি, এখানে আমাদের যে বিষয়গুলো আছে, হোয়াট ইজ সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনটা আসলে কি? সার্চ ইঞ্জিন হলো একটা সফটওয়্যার সিস্টেম। যে সিস্টেমে আমরা যা অনুসন্ধান করি, সেই সকল ওয়েব পেজগুলোকেই খুঁজে পাই। যেমন আমরা এখানে ওয়েব হোস্টিং লিখে সার্চ দিছি, তো এখানে যে ওয়েব পেজগুলো আসছে, মানে যে ওয়েবসাইটগুলো আসছে, ওয়েব হোস্টিং ব্যতীত কি আসছে? ব্যতীত কিন্তু আসে নাই। আপনি যদি গুগলে হোয়াট ইজ সার্চ ইঞ্জিন লিখে সার্চ দেন, এই কথাটাই বলবে যে সার্চ ইঞ্জিন হচ্ছে একটা সফটওয়্যার সিস্টেম, যা আমরা অনুসন্ধান করি, আমরা সেই সকল ওয়েব পেজগুলোকেই খুঁজে পাই। তো এই বিষয়টা সেম, যে ওয়েব হোস্টিং লিখে সার্চ দিলে
ওয়েব হোস্টিং সংক্রান্ত ওয়েব পেজগুলোকেই আমরা দেখতে পাচ্ছি, আদারওয়াইজ আর কিছু দেখতে পাচ্ছি না। ওকে, তারপরে যে বিষয়গুলো আছে সেটা হলো হাউ মাচ পপুলার সার্চ ইঞ্জিন। পৃথিবীতে যত পপুলার সার্চ ইঞ্জিন আছে তার মধ্যে গুগল সবার প্রথমে আছে আর কি। গুগল, বাইডু, বিং এগুলোকে সার্চ ইঞ্জিন বলা হয়। ask.com, ঠিক আছে, গোগো, আপনার হচ্ছে এটা কী বলে, ask.com, হ্যাঁ, আর একটা বলে ডাক একটা সার্চ ইঞ্জিন আছে, তার মধ্যে পপুলার হচ্ছে গুগল। আমরা কিন্তু শুধুমাত্র গুগল নিয়েই কথা বলবো, আদার সার্চ ইঞ্জিন নিয়ে কথা বলতেছি না, কারণ ওগুলো আসলে অতটা বেশি জনপ্রিয় না। তারপর হচ্ছে হোয়াট ইজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো যে গুগলের নিয়ম নীতি মেনে একটা ওয়েবসাইটকে অপটিমাইজেশন করে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসার যে প্রক্রিয়াটা, এটাই হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই যে আমরা গোডেডি ওয়েবসাইটের মধ্যে যদি যাই, তাহলে গুগলের অবশ্যই তো রুলস আছে যে তুমি যদি তোমার ওয়েবসাইটকে গুগলের ফার্স্ট পেজে আনতে চাও, তাহলে তোমার ওয়েবসাইটের মধ্যে এই কাজগুলো তোমার করতে হবে। এগুলো তো গুগল নিয়ম দিছেই। তাহলে ওই নিয়ম নীতি অনুসরণ করে এই ওয়েবসাইটটাকে এই ওয়েব হোস্টিং কিওয়ার্ড দ্বারা অপটিমাইজেশন করা হয়েছে, যার ফলে কিন্তু এই ওয়েবসাইটটা গুগলের ফার্স্ট পেজে আসছে, তাই না? তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো যে গুগলের নিয়ম নীতি মেনে ওয়েবসাইটকে অপটিমাইজেশন করে গুগলের ফার্স্ট পেজে আসার যে প্রক্রিয়াটা, সেটাই হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তারপরে হচ্ছে হাউ মাচ টাইপ এসইও। এসইও দুই প্রকার, একটা হলো জেনারেল এসইও আর একটা হচ্ছে লোকাল এসইও। জেনারেল এসইওটা হলো যে জেনারেল এসইও লোকাল এসইওর মধ্যে কোনো পার্থক্য নাই, একইভাবে করা হয়, শুধু পার্থক্য হচ্ছে কিওয়ার্ডে যদি লোকেশন থাকে বা কোনো এরিয়া থাকে তাহলে সেটা লোকাল এসইও, আর কিওয়ার্ডে যদি কোনো লোকেশন এরিয়া না থাকে তাহলে সেটা জেনারেল এসইও। কিন্তু ওই দুইটা এসইওর নিয়ম একইভাবে করা হয়। আর একটা পার্থক্য হচ্ছে যে মানে কিওয়ার্ডের হচ্ছে আপনার এরিয়া বা লোকেশন নাম থাকবে, আর এটা পার্থক্য। আর এক পার্থক্য হচ্ছে যে এই যে নলেজ গ্রাফ, ভাই আপনার নামে যখন সার্চ দিলেন তখন তো লোকেশন ছিল, হ্যাঁ, যেমন ফ্রিল্যান্সিং উইথ ফরহাদ সার্চ দিলেন, ওখানে তো লোকেশন ছিল। ফ্রিল্যান্সিং উইথ ফরহাদ ছিল না, লোকেশন ছিল না, ঠিক আছে। বাট এইটা তো হচ্ছে কি, এটা একটা বিজনেস না, মানে এইটা দিয়ে হচ্ছে এই কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা দিয়ে এই নলেজ গ্রাফটা তৈরি করা হয়েছে। কিন্তু নলেজ গ্রাফটা তৈরি করা হয়েছে এখানে একটা অবশ্যই একটা এখানে একটা আমরা লোকেশনকেও আইডেন্টিফাই করছি। হ্যাঁ, এটা কিন্তু লোকেশনকে আইডেন্টিফাই করা আছে যে এই ফ্রিল্যান্সিং উইথ ফরহাদ, এই দেখেন, আপনি যদি এখানে দেখেন, আপনি এখানে এই হ্যাঁ অফিস, হ্যাঁ এই যে অফিসকে আমরা এখানে দিয়ে দিছি, তো এই যে ইনোভেটিভ আইটি। তাহলে আর এই ওয়েব হোস্টিং লিখে যদি আপনি সার্চ করেন, যে ওয়েবসাইটগুলো পাবেন, মানে বিষয়টা হলো কি, যেগুলো হলো লোকাল সার্ভিস বা লোকাল বিজনেস, তাদের ক্ষেত্রে এই নলেজ গ্রাফটা তৈরি করা হয় বা এটা ভেরিফাই করা হয়। ভেরিফাই করার ফলে এটাকে বলা হয় জিএমবি ভেরিফাই। এই জিএমবি ভেরিফাই করার ফলে এই নলেজ গ্রাফটা আসছে। তো আমারটা ফ্রিল্যান্সিং উইথ ফরহাদে যেহেতু এটা একটা লোকাল সার্ভিস ধরে না, এটা মানে বিষয়টা আমি এখানে জিএমবিটা কেন করছি, করার উদ্দেশ্য হলো যেন কেউ যদি ফ্রিল্যান্সিং উইথ ফরহাদ দিকে সার্চ দেয়, সে আমার কাছে কীভাবে আসবে এটা যেন সে দেখতে পায় গুগলে। কিন্তু ওয়েব হোস্টিং সার্ভিস যারা দিচ্ছে ভাই, তাদের তো আর ওদের বাসার পর্যন্ত যাওয়ার দরকার নাই কাস্টমারদের, এই জন্য তারা গুগল নাই বিজনেসটা করে নাই। এই যে তার মানে কি, জেনারেল এসইওর ক্ষেত্রে, মানে জেনারেল এসইও কিওয়ার্ডে যে ওয়েবসাইটগুলো আমরা পাবো, এই ক্ষেত্রে আমরা কোনো জিএমবি দেখতে পাই না। কিন্তু লোকাল এসইওর ক্ষেত্রে বা লোকাল সার্ভিসের ক্ষেত্রে আপনাকে এই যে জিএমবিটা করতে হয়, এটাকে বলতেছে জিএমবির পুনরূপ হচ্ছে গুগল মাই বিজনেস, এইটা করতে হয়, তাহলে এই নলেজ গ্রাফটা দেখাবে, ঠিক আছে। এখন এইখানে গোডেডি তারাও যদি করতো তাহলে তাদের ওখানে তোমার নলেজ গ্রাফ আসতো, কিন্তু গোডেডির কোনো হচ্ছে ওরা চায় না, তাই কাস্টমার ওদের অফিসে আসুক, ওদের দরকার নাই, তো এটা ভার্চুয়াল সার্ভিস, এদের সার্ভিসে ভার্চুয়াল, কাস্টমার দরকার নেই। কিন্তু যেগুলো লোকাল বিজনেস তাদের দরকার আছে যে হ্যাঁ আমার তো অফিস আছে, তারা আসুক, জানুক, সেখানে তারা যদি কোনো কোয়েরি থাকে তারা আসুক, দেখুক, বিষয়টা হচ্ছে এটাই আর কি। তাহলে পার্থক্য এটাই, লোকাল এসইওর ক্ষেত্রে আমরা জিএমবিটা দেখতে পাই বা এই যে তোমার নলেজ গ্রাফটা দেখতে পাই, আর জেনারেল এসইওর ক্ষেত্রে আমরা এই নলেজ গ্রাফটা দেখতে পাই না, এই যে নলেজ গ্রাফটা নাই, ঠিক আছে। এই দুইটাই পার্থক্য, শুধু কিওয়ার্ডের মধ্যে লোকেশন থাকবে আর জিএমবি থাকবে, তোমার নলেজ গ্রাফটা থাকবে, তাহলে ওটা লোকাল এসইওর আওতায়। আর
জেনারেল এসইওটা হচ্ছে কিওয়ার্ডের মধ্যে কোনো লোকেশন থাকে না, কোনো এরিয়া থাকে না, আর এই জিএমপিটা আমরা দেখতে পাই না বা নলেজ গ্রাফটা দেখতে পাই না। এই শুধু পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। বাকি প্রসেস জেনারেল এসইও, লোকাল এসইও একইভাবে করতে হয়। আচ্ছা, তারপরের বিষয়টা হচ্ছে যে টাইপস অফ ওয়েবসাইট এসইও টেকনিক। একটা ওয়েবসাইটকে যে আপনি অপটিমাইজেশন করবেন, এটা নিয়ম আবার দুই প্রকার টেকনিক আছে বা পদ্ধতি আছে। একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও, আর একটা হচ্ছে কি ভাই, ইনি অ্যাডভান্স তো আগেই বলে দিতেছে অনেক আগে, ভিডিও দেখছে। ও আচ্ছা, একটা হচ্ছে যে ব্ল্যাক হ্যাট এসইও আর একটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। ব্ল্যাক হ্যাট এসইওটা হচ্ছে যে গুগলের রুলস অনুসরণ না করে, গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসার প্রক্রিয়াটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। এই ব্ল্যাক হ্যাট এসইও যদি আপনি করেন তাহলে আপনি অল্প সময়ের মধ্যে গুগলের ফার্স্ট পেজে আসতে পারবেন। কিন্তু যদি গুগল বুঝে যায় যে এটা ব্ল্যাক হ্যাটের মাধ্যমে আসছে বা আমার নিয়ম নীতি এখানে এই মানে অপটিমাইজেশনটা করা হয়নি, তাহলে গুগল ওই ওয়েবসাইটটাকে প্লান্টি দেয়। সেক্ষেত্রে ওই ওয়েবসাইটটা 5, 7, 10 বছরেও আসলে গুগলে খুঁজে পাওয়া যায় না। এতই বড় অপরাধ, বুঝতে পারছেন? এই হলো বিষয়। আর হোয়াইট হ্যাট এসইওটা হচ্ছে গুগলের নিয়ম নীতি মেনে যে অপটিমাইজেশনটা আমরা করব, সেটাই হলো হোয়াইট হ্যাট এসইও, মানে যেটা বৈধ পন্থা, আর যেটা আমরা শিখবো। আর আমরা কোনো ব্ল্যাক হ্যাট আসলে এসইও আমরা এখানে শিখবো না, কারণ ব্ল্যাক হ্যাট নিয়ে আমিও নিজেও জানি না, এটা নিয়ে আমি কথাও বলবো না। তাহলে আমরা দুই ধরনের টেকনিক বুঝলাম। এটা হলো ব্ল্যাক হ্যাট এসইও, যেটা হলো গুগলের নিয়ম নীতি না মেনে করা হয়, আর একটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, যেটাকে গুগলের নিয়ম নীতি মেনেই করা হয়। তারপর হচ্ছে টাইপস অফ হোয়াইট হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইও আবার 3 ধরনের বা 3 প্রকার। এটা হচ্ছে অন পেজ এসইও, এটা হচ্ছে টেকনিক্যাল এসইও, আর একটা হচ্ছে অফ পেজ এসইও। অন পেজ এসইওটা হচ্ছে যে আপনি আপনার কিওয়ার্ড দ্বারা এই ওয়েবসাইটের ভিতরে অপটিমাইজেশন করবেন। এখন কিওয়ার্ড দ্বারা কোথায় অপটিমাইজেশন করতে হয়, এই পেজের টাইটেল অপটিমাইজেশন করতে হবে, ইমেজ অপটিমাইজেশন করতে হবে, আপনার ডেসক্রিপশন অপটিমাইজেশন করতে হবে, এবং আর ভিতরে আরও কিছু সেকশন আছে সেগুলোতে করতে হয়। মানে কিওয়ার্ড দ্বারা ওয়েবসাইটের ভিতরে আমরা যা কাজ করব সবগুলো অন পেজের মধ্যে পড়ে। বুঝতে পারছেন? অন পেজটা হলো ওয়েবসাইটের ভিতরে আমরা যা করব সবই অন পেজের আওতায় পড়বে। টেকনিক্যাল হচ্ছে যে আপনি কিওয়ার্ড দ্বারা ওয়েবসাইটটাকে অপটিমাইজেশন করলেন, এখন আপনি চাচ্ছেন ওই কিওয়ার্ড দ্বারা গুগলের ফার্স্ট পেজে যাবে বা গুগল দেখাক, তাহলে এই ওয়েবসাইটটা এখন গুগলের সাথে লিঙ্কিং করতে হবে না? এখন কিন্তু ওয়েবসাইটটা গুগলের সাথে লিঙ্কিং করে দিতে হবে, তাহলে না গুগল চিনবে যে হ্যাঁ তুমি এই কিওয়ার্ডে তুমি র্যাঙ্ক চাচ্ছ গুগলে। তাহলে এই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় টেকনিক্যাল এসইও। না, জাস্ট আমরা ওয়েবসাইটটাকে গুগলে ইন্ডেক্স করে দেবো, তাহলে গুগল চিনে যাবে, না হলে কিন্তু গুগল চিনবে না বা গুগল সেটাকে র্যাঙ্কিং দিবে না। তারপর হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইও হচ্ছে আপনি টেকনিক্যাল এসইও এবং অন পেজ এসইওর বাইরে যা কিছু করবেন, মানে অন পেজ এসইওর বাইরে যা কিছু করবেন সেগুলো টেকনিক্যাল এসইও, সেগুলো হচ্ছে অফ পেজ এসইও। মানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা এসইও করা শেষ, আপনার টেকনিক্যাল করা শেষ, অন পেজ এসইও করা শেষ, এখন আপনি আপনার এই ওয়েবসাইটের জন্য বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে আপনার ওয়েবসাইটের লিঙ্কিং করে দিয়ে আসেন, মানে মার্কেটিং করে আসেন। কারণ ভাই এখানে তো হলো 10টা রেজাল্ট দেখায়, তাহলে এই ওয়েব হোস্টিং দিয়ে আরও হাজার বিজনেস আছে না, তারা কি চাচ্ছে না যে এই গুগলের ফার্স্ট পেজে আসতে? সবাই কিন্তু চাচ্ছে। তো এই যে তাহলে গুগল এখানে কাকে জায়গা দিবে না, এখানে কোনো স্বজনপ্রীতি আছে? এর জন্য কি চার্জের কোনো বিষয় আছে নাকি? হ্যাঁ, এই যে যেমন পেইড কোনো বিষয় আছে? পেইড বলতে যেমন ক্যাম্পেইনে আমরা টাকা দিই? না, এখানে কোনো ওই ডাইরেক্ট কিছু নাই। আপনাকে মার্কেটিং করতে গেলে আপনাকে তখন কি করতে হবে? হ্যাঁ, এই মার্কেটিং আবার বিভিন্ন মানে পেইড আছে, ফ্রি আছে। আপনি তো সব ওয়েবসাইটে যে আপনার ওয়েবসাইটে লিঙ্ক রাখতে পারবেন না, সবাইকে দিবে। কিছু গেস্ট পোস্ট আছে, যেটাকে আমরা বলি গেস্ট পোস্ট। কিছু গেস্ট পোস্ট সাইট আছে, তারা আপনার ওয়েবসাইটের কন্টেন্ট তার ওয়েবসাইটে রাখবে, তার এগেইনস্টে পার পোস্টের জন্য $10 $15 করে নেবে, তো সেটা আবার ক্লায়েন্ট দিবে পেমেন্ট। কিন্তু ফ্রিতেই কিছু ব্যাকলিং আছে যেগুলো করলে ওয়েবসাইটের র্যাঙ্কিং গ্রোথ করা যায়। তাহলে অফ পেজ এসইও হলো ব্যাকলিং। অফ পেজ এসইও বা ব্যাকলিং হলো যে আপনার ওয়েবসাইটটাকে অন্য ওয়েবসাইটে লিঙ্ক করে দিয়ে আসা। ক্লায়েন্ট যদি মার্কেটিং এর জন্য টাকা খরচ করে তাহলে গুগল অ্যাডস করবে, এটার মধ্যে পার্থক্য। এটার পার্থক্য কি, তাই না? খুব সুন্দর কোশ্চেন। পার্থক্য হচ্ছে গুগল অ্যাডস হলো টেম্পোরারি র্যাঙ্কিং,
না না, টেম্পোরারি। এখানে টাকা দিচ্ছেন, গুগল রাখতেছে, টাকা দেওয়া বন্ধ করে দেন, গুগল আপনার লাথি মারবে। সেটা তো নির্দিষ্ট সময়ের জন্য। হ্যাঁ, এটা একটা মানে নির্দিষ্ট সময় বলতে না যে আপনার অ্যামাউন্ট আছে আপনাকে রাখতেছে, অ্যামাউন্ট নাই আপনার, আর সময় টময় থাক কি থাকে থাক। তাহলে এটা হলো টেম্পোরারি র্যাঙ্কিং যেটাকে বলা হয়। তারা চেঞ্জ হয় না ভাইয়া? হ্যাঁ, রিফ্রেশ করলে চেঞ্জ হবে। গুগল অ্যাডসের ক্ষেত্রে আমরা যখন গুগল অ্যাডসের মাধ্যমে যে করি তখন তো চেঞ্জ হয় না পজিশনটা? হ্যাঁ, পজিশন এক্ষেত্রেও চেঞ্জ হবে, এসইওর ক্ষেত্রেও চেঞ্জ হবে। তাহলে হচ্ছে আপনার গুগল অ্যাডস হলো টেম্পোরারি র্যাঙ্কিং, যেটা অনেক খরচ ব্যয়বহুল বিষয়। আর এসইও হচ্ছে এটা স্থায়ী, খরচ কম কিন্তু এটা স্থায়ী, এটার প্রসেসটা স্থায়ী, লং টাইম ধরে আপনি ফার্স্ট পেজে থাকতে পারবেন। হ্যাঁ, লং টাইম সারা জীবন তো আসলে কেউ থাকতে পারবে না, তার জন্য তো ওই যে মার্কেটিংটা করে যেতে হবে। তুমি মার্কেটিং যদি কন্টিনিউ করো, মানে এখানে মার্কেটিংটা আসলে বলতে যেটাতে বললাম যে আপনার এই যে ওয়েবসাইটটা এসইও করে আপনি ফার্স্ট পেজ আনতে যাচ্ছেন, ওই ওয়েবসাইটটা বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে লিঙ্ক করে দিয়ে আসা। অবশ্যই সেই সকল ওয়েবসাইটে লিঙ্ক করে দিতে হবে যে ওয়েবসাইটগুলোতে আপনার র্যাঙ্কিংয়ের থেকে ওই ওয়েবসাইটের র্যাঙ্কিংটা বেশি। তাহলে ক্লায়েন্ট যদি বলে যে আমি র্যাঙ্কিং এ সামনে আসতে চাই, তাহলে আমরা সাজেস্ট কি করব? গুগল অ্যাডস করব না? এখানে ক্লায়েন্টের চাওয়াটা, ক্লায়েন্ট যদি না জানে, ধরেন ক্লায়েন্ট বলতেছে যে আমি গুগলের ফার্স্ট পেজে থাকতে চাই, এখন সেক্ষেত্রে আমি কি কি উপায় পারি, আপনি দুটোই উপায় শেয়ার করলেন, একটা গুগল অ্যাডস, একটা হলো এসইও। আচ্ছা, তাহলে এখন দুটো বিষয়ে বলতে কি বোঝাচ্ছি ক্লায়েন্ট আপনি জিজ্ঞাসা করলো, আমার সুবিধা কোনটাতে বেশি। তাহলে আপনি গুগল অ্যাডসটাকে বলেন, গুগল অ্যাডস যদি তুমি করো তাহলে তোমার এটা হলো খরচ বেশি পড়বে, এখানে পার ডে একটা কস্ট থাকবে, এবং এটা টেম্পোরারি র্যাঙ্কিং হবে। এটা তুমি টাকা গুগলকে দেওয়া বন্ধ করে দিলেই গুগল তোমার ওয়েবসাইটটাকে আর চিনবে না, মানে সে কিন্তু নিচের দিকে রাখবে। আর এসইও যদি তুমি করাও তাহলে এটা একটা স্থায়ী র্যাঙ্কিং প্রসেস, কিন্তু খরচ কম এবং স্থায়ী প্রসেস। এসইওটাই ভালো, এটার লংজিবিলিটি বেশি। যেমন আপনার ল্যাপটপ, কম্পিউটার অনেক দিন ধরে চালানো যায়, ল্যাপটপ তো ধুস ধাস করে নষ্ট, কি 1-2 বছর গেলেও আর মনে হয় যা চলে না। কিন্তু কম্পিউটার কিন্তু তা না, চলতেই থাকে, তাই না? এই একই বিষয় দেখেন। তাহলে বুঝলাম লোকাল আপনার গুগল অ্যাডস এবং এসইওর মধ্যে পার্থক্যটা আসলে কি? পার্থক্য শুধু এটাই, এখানে খরচ আছে, ওখানে খরচ কম, ওটা অর্গানিক পদ্ধতি, আর এটা টেম্পোরারি, আজকেই টাকা শেষ, আজকেই আপনি লাস্ট পেজে। আর এসইওটা হলো আপনার আস্তে 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 আপনি ডাউন হবেন, একদিনে হবে না, এটা সম্ভব না, একদিনে সম্ভব না, আস্তে 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 আপনি ডাউনে চলে যাবেন। মানে কি আস্তে আস্তে যাবেন, কারণ ওই যে আপনার কম্পিটিটররা তারা 2 নম্বর পেজে আছে, 2 নম্বর পেজের যারা আছে তারা মার্কেটিং করছে তার ওয়েবসাইটে, আপনি মার্কেটিং স্টপ করছেন, এখন তারা প্রতিদিন মার্কেটিং করতেছে না, করার ফলে ওরা আপনার কাছে চলে আসতেছে। এখন আপনি যদি 1 নম্বর পজিশনে থাকেন, আপনি এবার হুট করে 2 নম্বর পেজে যাবেন না, এই 1 নম্বরে আসছেন, আপনি এখন এই যে 2 নম্বরে থাকতেছেন, 2 নম্বর থেকে 4 নম্বরে চলে আসছেন, মানে আস্তে 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 আপনার পজিশনটা আস্তে আস্তে নিচের দিকে তোমার ন্যারো হতেই থাকবে, এবং আস্তে আস্তে আপনি লাস্টের দিকে মানে শেষ পর্যন্ত যায় আপনি সেকেন্ড পেজে চলে যাবেন, এইভাবে হবে। কিন্তু গুগল অ্যাডসে তা কিন্তু হয় না, অ্যাড বন্ধ, আপনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, বিষয়টা হচ্ছে এটা। আচ্ছা, তাহলে লোকাল এসইও জেনারেল এসইওর মধ্যে বুঝলাম বিষয়টা, এবং গুগল অ্যাডস মানে গুগলের যে প্রিভিউটা আছে মোটামুটি ধারণাতে পাইলাম, তাই না, কোনটাকে কি বলতেছি। আচ্ছা, দেন তারপরে তাহলে আমাদের আজকে এই পর্যন্ত থাক, আগামী ক্লাস হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে এসইও ভালো একটা স্কিল এবং অনেক ডিমান্ড এটা স্কিলের, কিন্তু কথা হচ্ছে যে এসইওটা হচ্ছে কি অনেক বড় একটা সেক্টর। এই যদি আপনি ফেসবুক মার্কেটিংয়ে ভেঙে আমরা 6টা করতে পারি, বা ধরেন 7টাই করতে পারতেছি, আর এসইও যদি ভাঙা যায় না হলে 25-30টা হবে। না, তাদের তো আসলে কি তাদের স্কিল তারা রাখে, তাহলে একই ক্লায়েন্টের কাছে মানে আপনার সাইটটা তৈরি করার চার্জ পেলো, এবং তৈরি করার পরে তো এসইও করতে হবে। অনেক সেলার ডেভেলপের কাজটা শেষ করে এসইও করেও দেয়, তারা চাইলে সেটা করতে পারবে, কারণ তাদের কাছে তো ক্লায়েন্টের সর্বপ্রথম ওয়েবসাইটে তৈরি করে নেবে, এখন তৈরি করে নিয়ে সে তারপরের কাজ হলো এসইওর দিকে যাওয়া। এখন সে যদি দিতে পারে তাহলে অন্য মানুষের যাবে না। হ্যাঁ, সে তো হ্যাঁ, এটা অনেকেই করে এই কাজগুলো অনেক করে। আবার অনেক ক্লায়েন্টের থাকে না, বাজেট শেষ হয়ে গেছে ভাই, না আমার এখন বাজেট নেই, আমি পরে করাবো। হ্যাঁ, শুধু এসইওকে ভাঙে, তাহলে এখানে এখন কত বড় এটা একটা সেক্টর। আর এই জন্যই তো এসইওর এখন আলাদা কোর্স আমাদের এখানে চালু হয়েছে,
তো এটা করতে তো তাহলে শিখতে তো তাহলে সময় লাগবে। এটা তো অনেক ভালো লাগে শুনতে। এখনো তো শুরুই করি নাই, আমরা তাতেই শুরু করেছি। না এটা আলাদা কোর্স করে। সেটাই তাহলে তো এটা কোর্স তাহলে এই করা এসইও স্পেশালিস্ট হতে গেলে যে যে বিষয়গুলো ম্যান্ডেটরি দরকার, মানে আপনাকে এগুলো জিনিস থাকতেই হবে এবং আপনার দরকারই, সেটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে এবং আপনাকে ওয়েব ডিজাইনটাও নলেজ রাখতে হবে। ওয়েব ডিজাইন প্রপার জানা দরকার নেই, নলেজ রাখা দরকার আছে। কারণ ভাই ওয়েবসাইটের মধ্যে, ক্লায়েন্টের ওয়েবসাইটের মধ্যে তো আপনি এডিট করেই তো কন্টেন্টগুলো অপটিমাইজেশন করবেন, ইমেজগুলো অপটিমাইজেশন করবেন। তাহলে আপনি এখন যেমন আমার প্রথম দিকে যে ভুলটা হয়েছিল, আমি আসলে আমি প্রথমে আমার মুভ করছিলাম এসইও দিয়ে, এবং এসইওতে আমি $500 একটা কাজও পে করছিলাম সাকসেসফুলি। কিন্তু সমস্যা হয়েছিল কি, আমি 2টা এসইওর কোর্স করছি, আমার খরচ হয়েছে 15,000 আর 5,000, 20,000 টাকা। কিন্তু আমি ওয়েবসাইট আমার ছিল না, খরচ করছি কোর্সের পিছনে খরচ, কিন্তু ওয়েবসাইট নেই। কারণ ওই বিষয়গুলো আসলে কি আমাদের সময়গুলোতে আসলে কি অত ভাবে তারা আসলে বিষয়টাকে জানায় নেই। শিখে তো আমি কি প্রপার এসইও করতে পারবো যদি শুধু বেসিক ধারণা নেই? বেসিক ধারণা কেন, এখানে আমি অবশ্যই আপনাকে যেমন একটা ওয়েবসাইটের ভিতরে আমি এতটুকু আপনারা শিওর থাকেন যে যেটা আপনি এখানে শিখবেন এটা যে আপনার কাজে লাগবে না এরকম বিষয়টা না। এটা আপনি শেষের দিকে যে ঠিকই আমি বুঝাই দেবো যে আমরা যতটুকু শিখলাম এটা নিয়ে মানে কীভাবে কাজে লাগবেন, এবং হাজার হাজার মানুষ এগুলো করতেছে। তাহলে ভাই এটা টপিক আমাদের রাখা দরকার আছে, যেটা কাজে লাগা দরকার সেটা তো রাখার দরকার নেই। তবে তাহলে ভাই বলেন তো কি কি লাগবে, ম্যান্ডেটরি কি কি? ওয়েবসাইট এবং ডেভেলপমেন্ট, তোমার ওয়েব ডেভেলপমেন্ট কাজের নলেজও থাকতে হবে আপনাকে। কারণ ওই যে আমার যেটা হয়েছিল, ওই ইমেজ এসিও করতে যে, মানে ব্যানার এসিও, ওয়েবসাইটে যে ব্যানার আছে সেটা এসিও করতে যে আপনার ইমেজটা ডাউনলোড করে ফেলছিলাম, ডাউনলোড করে এসিও করে আপলোড করবো, আর আপলোড করতে পারিনি। আপলোডও হয়েছে কিন্তু নির্দিষ্ট জায়গায় হয়নি, এলোমেলো হয়ে গেছে। তখন সাইট তো মনে করেন যে এলোমেলো মানে একটা ওয়েবসাইটে ব্যানার এলোমেলো মানে বুঝতেছেন তো, সাইটে তো সৌন্দর্যই নষ্ট হয়ে গেছে। ব্যানার আছে কিন্তু ব্যানার তো ঠিক জায়গায় নেই। এখন এই যে এইটাই আবার ঠিক করতে পারিনি, তখন আর একজনের ভাইয়ের হেল্প নিয়ে আবার করার লাগছে। তো এই যে একটা বিষয়, এই কাজগুলো কিন্তু যদি আপনারা ডিজাইনের মানে তোমার ওয়েব ডিজাইনের কাজ না, নলেজ না রাখেন, তাহলে কিন্তু এই ঝামেলাটা পড়বেন। আর যদি ওয়েবসাইট না থাকে তাহলে আপনি এবার ওয়েব ডিজাইনের কাজ শিখবেন কীভাবে, বা আপনি এবার ঘাটাঘাটি করবেন কীভাবে, এই একটা বিষয়। আর ফুললি এসইও কমপ্লিটলি শিখতে গেলে মিনিমাম 6 মাসের মতো সময় দিতে হয়। এই ওয়ান পেজ এসইওটা আছে না, যেটা আমরা ওয়ান পেজ এসইও বলতেছি, ওইটাই মূল সব কাজ। এই ওয়ান পেজ এসইও মাত্র 1 দিনের কাজ। কেউ শুধু ওটাই অফার করে? হ্যাঁ, শুধু এটাই অফার করে। এরকম অনেক সেলার আছে শুধু ওয়ান পেজ এসইও করবে, সে র্যাঙ্কিং নেবে না। র্যাঙ্কিং তো অনেক প্যারাদায়ক বিষয়, অনেক দীর্ঘদিন সময় ধরে করে যেতে হয়। তো এই ওয়ান পেজ এসইও মানে আপনি আজকে একটা ক্লায়েন্টের কাজ পেয়েছেন, আজকে কাজ ডেলিভারি হয়ে যাবে, এত এই কাজগুলো ইজি আর এই টপিকটা। আর এই অফ পেজ এসইওটা আসলে অনেক সময়ের কাজ, কারণ অফ পেজ এসইও অনেক প্রকার, প্রোফাইল ব্যাকলিং, বুক মার্কিং, হ্যাঁ এইগুলোর টেকনিক অনেকগুলো। তো এগুলো শিখতে গেলে 2 মাসের মধ্যে চলে যাবে, 2-3 মাস। না, ওয়েবসাইটের ভিতর আমার ওয়েবসাইটের ভিতরে আপনাদের আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে ওয়েবসাইটের ভিতরে কীভাবে কোথায় কোথায় কাজ করতে হবে ওয়েবসাইটের, এবং সেটা গুগলের সাথে লিঙ্কিং কীভাবে করব, এই প্রসেস। শুধু অফ পেজটাই আমাদের এখানে দেখানো হয় না। আর অফ পেজ আপনাকে আসলে সবার যারা এসইও শেখায় তারাও সব ধরনের অফ পেজ আপনাকে সবগুলো অফ পেজ আপনাকে শেখাবে না, 2-4-5টা অফ পেজ শেখায় আপনাকে সে ছেড়ে দেবে। হ্যাঁ, ওই আস্তে আস্তে ঘোল্টে করতে হবে আর কি, নিয়ম হচ্ছে এটাই। আর এই এসইওর ক্ষেত্রে অনেকগুলো সিএমএস আছে, যেমন ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, শরীফে একটা আলাদা, উইস আছে, স্কোয়ার এফএস আছে, স্কোয়ার পেজ আছে। তাহলে এই যে প্রতিটা ওয়েবসাইট আলাদা আলাদা না, তা প্রতিটা ওয়েবসাইট যেহেতু আলাদা আলাদা, তার মানে এসইওর পদ্ধতিটা হচ্ছে পদ্ধতি একই, কিন্তু ওয়েবসাইটে বসানোর পদ্ধতিটা আছে আলাদা আলাদা। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যেভাবে আপনি এডিট করতে পারবেন, উইক্সে যে সেভাবে না, ওই ওয়েবসাইটের ফিচারটা আলাদা আছে, একইভাবে বসাতে হবে কিন্তু ওটা সিস্টেম আলাদা। যেমন হচ্ছে ফোনের ক্ষেত্রে স্যামসাংয়ের ফোন আলাদা, রেডমির ফোন আলাদা, কিন্তু সবই তো ফোনগুলোর মধ্যে আছে, সেটিং আলাদা আছে না, সেম ওই ওয়েবসাইটগুলোর ক্ষেত্রেও সেম। সামনের দিকে বিষয় নিয়ে বেশি কথা হবে, টেনশনে কিছু নেই। আর টেনশনে কিছুই বা থাকবে কীভাবে, আপনাদের তো বাকি স্কিলগুলো আছে না।